কাল অতগুলো মানুষের সামনে আদিলের গায়ে হাত তোলা ছাড়া ওকে সিদ্ধার্থের পাশে পর্যন্ত ঘেঁষতে দেয়নি। অথচ মেহেদীকে ঠিকই মেনে নিয়েছে, মেহেদীর সাথে ভালো ব্যবহার করতে পারলো। আর আদিলের বেলায় এমন কঠোর কেন? কারো উপর রাগ না থাকলে কেউ এমন আচরণ করতে পারতো না। আজ আবার এসেছে ওর মস্তিষ্কে এসব কথা ঢোকাতে। অচেনা নাম্বার থেকে যে কলই আসুক না কেন রিসিভ করবেন না। আদিলের পরীক্ষা না হওয়া অবধি এসব মেন্টাল টর্চার আমি অন্তত কিছুতেই মেনে নেব না। কথাগুলো বলেই পৃথা রুম থেকে বের হয়ে যায়। পৃথা চলে যেতেই মাজেদা বেগম বললেন, তোর যা ঝাঁস, এতে ভয়েই কেউ আদিলের পাশে ঘেঁষতে পারবে না। তুইও পারিস বটে। অন্যদিকে ত্রিধা বারবার কল দিয়েও আর কল ঢোকাতে পারল না। বারবারই নাম্বার বিজি দেখাচ্ছে। ক্ষোভে ফোনটা ছুঁড়ে মারল খাটে। এত দেমাগ! ওর এই দেমাগ যদি আমি না ভেঙেছি তো আমার নাম ত্রিধা নয়। পৃথা রুমে এসে দেখে আদিল এখনো নাস্তা করেনি। ও ওভাবেই বই পড়ছে। পৃথা খানিকটা অপ্রসন্ন হলো। দরজা ভিজিয়ে দিয়ে আদিলের কাছে আসলো। তারপর প্রায় জাম্প দিয়ে আদিলের পাশে শুয়ে ওর বই কেড়ে নিল। পৃথার বাচ্চাপনা দেখে আদিল কিছুটা অবাক হয়ে যায়। ও বই নিতে চায়, কিন্তু পৃথা বই না দিয়ে দুষ্টুমি কণ্ঠে বলে ওঠে, খাওয়া হয়নি কেন এখনো? আদিল অপলকে চেয়ে রয় পৃথার পানে। এই একটা নারীর কাছে তার রাগ, অভিমান, বিষাদ কিছুই ভিড়তে পারে না। তাছাড়া রমণীর মোড অত্যন্ত ভালো মনে হচ্ছে। আদিল মুচকি হেসে বলল, এই আর একটা অধ্যায় আছে, সেটা শেষ করেই খেতে বসতাম। বইটা দাও, আমি পড়াগুলো কমপ্লিট করি। নাছরবান্দা পৃথাকে একটানে আদিল ওর একদম বুকের কাছে টেনে আনলো। তারপর পৃথা কিছু বলার আগেই ওর মুখের উপর থেকে এলোমেলো চুল সরিয়ে দিয়ে একদম ঠোঁটে আক্রমণ করলো। এরপর ওষ্ঠের তৃষ্ণা নিবারণ করতে লাগলো। পৃথা ওই অবস্থায় চোখ বন্ধ করে আদিলের চুলে হাত বোলাতেই পৃথার ফোন বেজে উঠল। আদিল পৃথাকে ছেড়ে দিয়ে উঠে দেখল পৃথার ফোনে আননোন নাম্বার থেকে কল এসেছে। আদিল বেশ বিরক্ত হয়ে ফোন তুলে নিয়ে পৃথাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তোমার নাম্বার কি কাউকে দিয়েছিলে? আদিল কল রিসিভ করতেই রাহি পৃথা আপু বলে ডেকে উঠল। আদিল চোয়াল শক্ত করে বলল, আমি আদিল। পৃথাকে কি দরকার? আদিল উঠে দাঁড়িয়ে জানালার কাছে যেতেই রাহি কান্না করতে করতে বলে উঠল, ভাইয়া, রিয়াদ নেই, ওরা ওকে মেরে ফেলেছে। হিম শীতল অনুভূতি আদিলের শির দ্বারা দিয়ে বয়ে গেল। আগে যতটুকু ধোঁয়াশা ছিল তা এখন পুরোপুরি পরিষ্কার। এটা পরিকল্পনা মাফিক কাজ। একটু হোল্ড করতো রাহি। বলেই আদিল পৃথার দিকে চাইল। ও শীতল চাহনিতে বেশ কৌতূহল নিয়ে আদিলের কথা শুনছিল। আদিল পৃথাকে খাবারগুলো ডাইনিং রুমে নিয়ে যেতে বলল। পৃথা বুঝে গেল আদিল একা থাকতে চাচ্ছে, তাই নিঃশব্দে সব খাবার নিয়ে রুম থেকে বের হয়ে গেল। এবার রাহির দিকে নজর দিল আদিল। হ্যাঁ রাহি, বলো, পুরো কাহিনীটা আমাকে খুলে বলো তো। ওনার সাথে কি কি ঘটেছে? রাহি আগেই ভালো করে জানতো ওকে কেউ সাহায্য করতে পারলে এই একমাত্র পুরুষই করতে পারবে। তাই রাহি ওর রুমের দরজা বন্ধ করে দিয়ে এক বুক আশা নিয়ে কাঁদতে কাঁদতে সেদিনের সমস্ত ঘটনা খুঁটে খুঁটে বলল আদিলকে। ভাইয়া, ওরা আমার রিয়াদকেও মেরে ফেলেছে, আমাদের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। আমার বাঁচার আর ইচ্ছে নেই। কতবার যে আত্মহত্যা করতে গিয়েছি, আপনাকে সেটা বোঝাতে পারবো না। আদিল ব্যালকনিতে এসে রাহিকে একটা অফার করলো। যদি আসল খুনিকে তোমার সামনে এনে দেওয়া হয় তাহলে তার সাথে তুমি কেমন ব্যবহার করবে? রাহির চোখ চকচক করে উঠল। এক নিঃশ্বাসে বলে ফেলল, আমি তাকে শেষ করে ফেলবো, তাকে বাঁচতে দিব না আমি। আল্লাহ তোমার দ্বারা সেই খুনিকে শাস্তি দিবে, তাই তুমি সুইসাইড করতে পারছো না। সুইসাইডের চিন্তা বাদ দাও। রেডি থেকে ওই সময়ের জন্য যখন স্বয়ং এই খুনের পরিকল্পনাকারীকে আমি তোমার কাছে নিজ হাতে সোপর্দ করব। ওই মুহূর্তে ঠিক কি কি করবে তার সাথে সেটার পরিকল্পনা করো। তৈরি থেকো। আদিল কল কেটে দেয়। ওর পুরো শরীরে তখন মনে হয় আগুন জ্বলে উঠেছিল। এই আগুন নিভাতে চন্দনের রক্তই যথেষ্ট। এরপর আদিল দ্রুত পৃথার ফোন থেকে সিম কার্ড খুলে একটা নতুন সিম কার্ড তোল। আদিল চায় না এসব ব্যাপারে পৃথা কিছু জানুক। সে রুম থেকে বের হয়ে এসে দেখল পৃথা চেয়ারে বসে আছে। আদিল জিজ্ঞাসা করল, দাদা দাদি খেয়েছে? ওনারা অনেক আগেই খেয়েছেন। দাদা তো বাজারে সেই কখন চলে গেছে, তুমি শুধু দেরি করেছো। তবুও আদিল ওর দাদিকে ডেকে বলল সে খেয়েছে কিনা। তারপর চেয়ারে বসে পৃথাকে প্রশ্ন করল সরাসরি। রাহি তোমার নাম্বার পেল কিভাবে? পৃথা বেশ অবাক হলো। সে বুঝতে পারল না রাহি নাম্বার কি করে পেল। আমি জানি না বলেই থেমে গেল পৃথা। তারপর কিছু একটা ভেবে বলল,
সেদিন রাহি হয়তো আমাদের বাসায় এসে নাম্বার সংগ্রহ করেছিল। আমি চাই না তুমি কারোর সাথে যোগাযোগ রাখো। তারপরও যদি কারোর সাথে কথা বলার ইচ্ছে হয় তাহলে আমার ফোন থেকে কথা বলবে, মনে থাকবে? কিছুটা কঠিন স্বরে কথাগুলো বলল আদিল। পৃথা শুধু মাথা নাড়ল, তারপর আদিলকে খাবার দিয়ে চুপ করে রইল। ওকে চুপ থাকা দেখে আদিল বলল, কি হলো, খাবার খাও না আমি খাইয়ে দেবো? না ঠিক আছে বলে পৃথা খেতে লাগলো। আদিল আবার জিজ্ঞাসা করল, কে তখন কল দিয়েছিল? ত্রিধা। সংক্ষিপ্ত জবাব দেয় পৃথা। ওদের খাবার শেষ না হতেই বাসায় মেহেদি আসে। আদিল কোনো মতে হাত ধুয়ে উঠে যায়, তারপর মেহেদিকে নিয়ে বাসা হতে বের হয়ে যায়। পৃথা ব্যাপারটি স্বাভাবিক আর নেয় না। কি হয়েছে যার জন্য এত জরুরিতর? পৃথার কাজে মন বসাতে পারে না। শ্বশুর মশাইও বাসায় নেই। দাদিকে বাবার বিষয়ে জিজ্ঞাসা করতেই মাজেদা বেগম একটু তেজ দেখিয়ে বললেন, এত সন্দেহ গোয়েন্দাগিরি নিয়ে কিভাবে সংসার করবি? তাছাড়া এত দুশ্চিন্তা করিস না। যতক্ষণ শিবু রয়েছে ততক্ষণ অবধি আদিলের আশেপাশেও কেউ ঘেঁষতে পারবে না। পরিস্থিতি একটু ওদের ওপর ছেড়ে দিয়ে সংসারে মনোযোগ দিন। পৃথা আর কিছু বলতে পারে না। অন্যদিকে বেলা বাড়তেই শিহাবুদ্দিন বাসায় ফিরে আসে। আদিল তখনও বাসায় আসেনি। পৃথা বেশ উত্তেজিত হয়ে তার কাছে আদিলের কথা জানতে চায়। মা, রেডি হয়ে নাও তো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। পৃথা বোকার মতো ভাবলো হয়তো আদিলের কাছে তাকে নিয়ে যাবে, তাই সে দ্রুত রেডি হয়ে নিল। তারপর শ্বশুরের সাথে রওনা দিল। প্রায় ঘণ্টাখানেকের মধ্যে এক বিশাল ভবনের সামনে এসে গাড়ি দাঁড়ালো। পথে শিহাবুদ্দিন সব কিছু বুঝিয়ে দিয়েছে পৃথাকে। তিনি তার গ্রামে স্বীয় স্ত্রীর নামে একটা হাফেজিয়া মাদ্রাসা তৈরি করতে চান। যেহেতু মাদ্রাসাটি সরকারি ভিত্তিতে তৈরি করতে চান, তার জন্য সরকারের অনুমোদন দরকার। পৃথার হাতে দুটো ফাইল দিয়ে বললেন, সব কিছু রেডি আছে, তুমি শুধু অফিসের হাতে সিগনেচার করে আনবে। আমি চাই তোমার হাতেই এই শুভ কাজ করা হোক। পৃথাকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে বলে সেই মাফিক কাজ করল পৃথা। ফাইলগুলো নিয়ে সে ভেতরে চলে গেল। আর অন্যদিকে শিহাবুদ্দিন তার পরের চাল দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। পৃথা অফিস রুমে যেতেই কেরানি তাকে অফিসারের 7 রুমে নিয়ে গেল। পৃথাকে দেখে তিনি বসতে বলতেই পৃথা সালাম দিয়ে কাগজপত্রগুলো এগিয়ে দিল তার দিকে। অফিসার বেশ মনোযোগ সহকারে সমস্ত কাগজপত্র দেখার পর পৃথার দিকে চেয়ে বলল, কত টাকা আছে আপনার কাছে যার জন্য এমন উদ্যোগ নিচ্ছেন আপনারা? কত টাকা আছে সেটা বড় কথা নয়, আমাদের মনোবল কত আছে সেটা আপনাকে বলতে পারি, আর সেটা প্রচুর আছে। পৃথা কথাগুলো বলতেই অফিসার পৃথার দিকে চেয়ে মুচকি হেসে বললেন, সুমিষ্টি চেহারা আর মনোবল থাকলেই চলবে না, টাকা দরকার। আমি সিগনেচার দিলেই এই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? এমন জবাব শুনে পৃথা কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলল, ফাইলপত্র ঠিক থাকলে সেখানে স্বাক্ষর দেওয়া আপনার কর্তব্য। আর প্রতিদিনের কথা বলছেন আপনি? সরকার আপনাদের প্রতি মাসে এত টাকা দেয় কি জন্য? যেন আপনারা সাধারণ জনসাধারণের কাজ ঠিক মতো করেন, তাই তো? এই নীতিকথা দিয়ে জীবন চলে না, এর জন্য বেশ মোটা অঙ্কের টাকা দিতে হবে। টাকা না ছাড়া অবধি এখানে স্বাক্ষর দেওয়া হবে না। আপনি এখন যেতে পারেন। কথাগুলো বলে বেল চাপতেই পাঞ্জাবির পকেটে হাত দিয়ে শিহাবুদ্দিন সাহেবের এন্ট্রি ঘটল রুমে। সাথে আর একজন বড় অফিসার রয়েছে। এই অফিসার তাকে দেখেই চমকে উঠলেন। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার শরীর মৃদু কাঁপতে লাগলো। শিহাবুদ্দিন কঠিন চোখে তার দিকে ঘাড় নাড়াতেই তিনি নিজেই ফাইলগুলোতে স্বাক্ষর করে পৃথার হাতে দিতেই পৃথা ধন্যবাদ জানিয়ে উঠে এলো শ্বশুরের কাছে। পৃথাকে নিয়ে শিহাবুদ্দিন রুম থেকে বের হতেই অফিসার ধপ করে চেয়ারে বসে পড়েন। এই শীতেও রুমাল বের করে ঘন ঘন কপাল মুছতে লাগলেন। তিনি যে কত বড় ভুল করেছেন, যার শাস্তি শুধুমাত্র তার চাকরি খোয়ার মাধ্যমে নেওয়া হবে। স্যার এসেই ডাইরেক্ট অ্যাকশন নেবেন। পৃথাকে নিয়ে গাড়িতে উঠে শিহাবুদ্দিন নিজেই ড্রাইভ করতে লাগলেন। পথিমধ্যে পৃথাকে বোঝালেন, ক্ষমতা এমন একটা জিনিস যার দারুণ তুমি সব কাজ করতে পারবে না। আর যদি আমার ক্ষমতা না থাকতো তাহলে এই কাজটি তুমি কোনোদিনও করতে পারতে না। মাথায় ঢুকে মরে গেলে তুমি সফল হতে না। তাই আমি যেটা করি আমার ছেলের ভালোর জন্য করি। অযথা আদিলকে সন্দেহ করবে না। পার্মানেন্টলি তুমি আদিলের জীবনে এসেছো। কত মাস হলো বলো? তুমি ছাড়াও সে কিন্তু একা ছিল, তখন সব
ঠিক ছিল, তাহলে এখন কেন এত মাথা ঘামাচ্ছ? এমন করলে তো শান্তিতে সংসার করতে পারবে না। নিজের খেয়াল রাখতে হবে, সাথে আমার অবুঝ ছেলেটারও খেয়াল রাখতে হবে। আমি কদিন বেঁচে থাকবো, সব তো তোমাকে আগলে রাখতে হবে। পৃথা কোনো কথার জবাব দেয় না, শুধু মনোযোগ দিয়ে শ্বশুরের বাক্যালাপ শুনতে থাকে। এরপর বাসায় ফিরে আসে, কিন্তু তখনও আদিল বাসায় আসেনি। কাল দুপুর 3টা থেকে ওর এক্সাম, আর ও এখনও বাসায় ফেরেনি। পৃথার ধৈর্যের ভাত ভেঙে যায়। এরা বাবা ছেলে মিলে কিছু একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠতে চলেছে, কিন্তু এদের কিছু বলতেও পারছে না পৃথা। রাত 8টা বেজে 10 মিনিট। শিহাবুদ্দিন বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। পৃথা দরজার বাহিরে দাঁড়িয়ে গলায় শব্দ করে বলল, বাবা ভেতরে আসবো? শিহাবুদ্দিন সাহেব পৃথার দিকে চেয়ে মুচকি হেসে ভেতরে আসার অনুমতি দিলেন। পৃথা ভেতরে ঢুকে বেসন্ন মনে বলে উঠল, কোথায় যাচ্ছেন বাবা? এই তো একটু সামনে, 12টার ভিতর ফিরে আসবো। চিন্তা করো না, আদিলও আসবে। সিদ্ধার্থের বাসায় আছে সে। পৃথা বিশ্বাস করল না কথাটি। হঠাৎ সে শ্বশুরের সামনে হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো। বাবা দোহাই লাগে আপনার, আদিলের হাত আর রক্ততে মাখাবেন না। আমি ওর লাইফ নিয়ে অনেক স্বপ্ন দেখি। 8-10টা স্বাভাবিক মানুষের মতো বাঁচুকও। আপনি ওকে বাসায় নিয়ে আসুন। আরে করছো কি? বলে শিহাবুদ্দিন ওকে তুলে খাটে বসিয়ে দিয়ে বললেন, সে আমার ছেলে, আমি তার ভবিষ্যৎ নষ্ট করবো কেন? বরং তুমি যা চাও তাই হবে। পৃথার মন তবুও মানে না। ও নীরবে চোখের জল ফেলতে লাগে। শিহাবুদ্দিন ওর মাথায় হাত বুলিয়ে বাসা হতে বের হয়ে গেলেন। রাত 10টা বাজে। আজ কালী পূজার রাত। এই মহল্লার 90% মানুষই হিন্দু, তাই এখানে কালী পূজা মহা ধুমধামে পালিত হয়। মহল্লার গড়ির আনাচে কানাচে শুধু বারুদের গন্ধ। রাত হয়ে গেছে, তবুও আতশবাজি ঝলকানিতে এই মহল্লার আকাশ আজ আলোকিত। সব থেকে বড় আসর বসবে চন্দনের আখড়ায়। রাত 10টা বাজলেই সেই মহা অনুষ্ঠান। চন্দনের বাসার ছাদে গুলি ফোটানোর মহড়া চলে। প্রতি বছর 5 মিনিটের জন্য এই মহড়া চলে। উপর মহল থেকে অনুমোদন নিয়ে এটা পালিত হয়, তবে এই মহল্লায় সেটা হয় না। মহল্লা থেকে কিছু দূরে চন্দনের বাসা। এমন মহড়ার জন্যই বাসাটি তৈরি করা হয়েছে। দূরে নিরাপত্তায় আকাশে গুলিগুলো তারার মতো ছুটে যাবে ঊর্ধ্বদেশে, আর সেটা দেখে মানুষজন মহল্লা থেকে আনন্দ উল্লাস করবে। বুড়ো জোয়ান বাচ্চা সব ধরনের মানুষেরা নিজ নিজ ছাদে উঠে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল আসল সময়ের জন্য। এমন সময় কৃষ্ণ অন্ধকারের বুক চিরে সেকেন্ডে সেকেন্ডে গুলি নিক্ষেপ হয় ঊর্ধ্বাকাশে। সবাই একসাথে হই দিয়ে উঠে মজা করতে লাগলো। কিন্তু আসল জায়গায় চন্দন বসে হতবাক হয়ে যায় ছেলেটির বিভিন্ন কায়দায় আগ্নেয় অস্ত্রের ব্যবহার দেখে। সে গুলি চালানোর আগেই মুখ বাঁধা এক ছেলে সবাইকে অবাক করে দিয়েই ঝড়ের বেগে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। আগ্নেয়াস্ত্রের গুলি শেষ হতেই সে চন্দনের হাত থেকেও অস্ত্র নিয়ে নির্দ্বিধায় আরও কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে অস্ত্র চন্দনের মুখের দিকে ফেলে দেয়। তারপর ছাদ থেকে লাফ দেয়। চন্দন ভেবেছিল ছেলেটি ওর দলের, কিন্তু এমন আচরণে তারা বুঝতে পারল সে তাদের শত্রু। তাই তারা দৌড়ে ছাদের কিনারায় গিয়ে দেখল ছেলেটি দৌড়ে ওদের গোডাউন ঘরের ভেতরে ঢুকলো। উপরে 12 জন সহ চন্দন ছিল। তারা দৌড়ে নিচে নামতে থাকে। নিচে আরো 32 জন লোক ছিল। এত কড়া পাহারায় কিভাবে শত্রু তাদের ডেরায় ঢুকতে সক্ষম হয়েছে? তারা নিচে নামতেই দেখে বাসায় কেউ নেই। তারা গেল কোথায়? চন্দন মুখ খারাপ করে গালি দিয়ে বলল, হারামির দল, কোথায় গিয়ে মরেছিস? মাল খেয়ে কি ভূত হয়ে গেছিস নাকি? আজ যদি কিছু হয় সবটারে শ্মশানে পাঠাবো। ওরা গোডাউনে ঘরে ঢুকে দেখে একটা মেয়ে এবং 50 বছরের বয়সের একজন লোক দাঁড়িয়ে আছে। এদের দেখে তারা কিছুটা অবাক হয়ে ভেতরে ঢুকতে লাগলো। সবাই ভেতরে ঢোকা শেষ হলে গোডাউনের দরজা বন্ধ করে তাতে তালা লাগিয়ে দিল আদিল। তারপর একে একে বাকি সব লাইটগুলো জ্বলে উঠল। তারা সবাই দেখল মুখে কাপড় বাঁধা সেই ছেলেটি থমসন 192 মেশিন গান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যার কার্য ক্ষমতা মাত্র 1 মিনিটে বন্দুক 600 রাউন্ড গুলি ছুটতে পারে, যেটা দিকে মুহূর্তেই গল্প শেষ করে দিতে পারবে চন্দনের। এমন সময় বাহিরে দরজায় ধাক্কার উপর ধাক্কার শব্দ আসতে থাকে। চন্দনের সব ছেলেরা চলে এসেছে। আদিল মুখে আঙুল চেপে বলল, কোনো শব্দ নয়। ওদের কিভাবে মহল্লায় পাঠাবি তোর ব্যাপার, নাহলে হাতে কি আছে দেখছিস তো।
আর আমার অ্যাসল্ট রাইফেল চালানোর দক্ষতা তো আগেই দেখেছিস। এখন সিদ্ধান্ত তোদের, গুলি খেয়ে মরবি না আমাকে মারার একটা সুযোগ করে নিবি। চন্দন এত ভয় কোনোদিনও পায়নি। মৃত্যু ভয় ওর কলিজা কেঁপে উঠল। প্রতিপক্ষ যে দারুণ সাংঘাতিক একটা ছেলে সেটা তার কার্যকলাপে বোঝা যাচ্ছিল। তার পরিকল্পনা অব্যর্থ। কতটা সাহস থাকলে অন্যের বেড়ায় ঢুকে সিংহের মতো শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে, যাকে বলে কেশরবিহীন সিংহ। তাই চন্দন দ্রুত বলে ওঠে, এই তোরা চলে যা, আমরা এখানে কিছু প্রয়োজনীয় কাজে ব্যস্ত আছি, পরে তোদের সাথে মিট করব। আর বাইরের দরজা বন্ধ করে দিয়ে যাস। চন্দনের কণ্ঠ বড্ড কাঁপা শোনালো। যে এত মানুষকে খুন করেছে সে আজ তার অর্ধেক বয়সী ছেলের কাছে ধরাশায়ী হতে চলেছে। ছেলেগুলো চলে যেতেই আদিলুর মেশিনগানের সমস্ত পার্স খুলে আলাদা করে ফেলল, যাতে কারো হাতে একটা পড়েও সব পার্স একসাথে না করতে পারে। এবার শিহাবুদ্দিন সাহেব মুখ খুললেন। তোরা আমার ছেলেকে কেন হত্যা করতে চেয়েছিলে? আজ তো এখান থেকে তোদের কোনো লাশও বের হবে না। এখানে সারা জীবনের জন্য তোদের রাখা হবে। এটাই হলো তোদের জন্য মহাশাস্তি। আদিলের হাতে অস্ত্র না দেখে একটা ছেলে রাগে বশীভূত হয়ে চিৎকার দিয়ে বলে উঠল, এই বুড়ো, আমাদের ডেরায় এসে আমাদের হুমকি দেখাচ্ছিস? হুমকি নয়, কাজে দেখাবে আমার ছেলে। আমি তো মেটিনি শো দেখার জন্য এখানে এসেছি। দুটো চেয়ার এগিয়ে এনে শিহাবুদ্দিন সেখানে বসে পাশে রাহিকে বসতে বলল। তারপর বললেন, কি হলো, তোদের খেলা শুরু কর। রাহির চোখ তখন আগুনের মতো জ্বলজ্বল করছিল। এই শয়তানদের মৃত্যু দেখার দাওয়াত যে তাকে দিয়েছে আদিল। এই তোদের মধ্যে কে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিলে আমাকে? কথাগুলো বলতেই আদিলের চোখ ছলছল করে ওঠে। এমন কথা শুনে বিশাল দেহধারী একটা পুরুষ এসে বলল, তোর খেলা সেদিনই খতম করতাম। দাদা ফোন করে না ডাকলে তোকে ওই দিনই শেষ করতাম। তোকে আমার জীবন কে শেষ করতে নিষেধ করেছে? হ্যাঁ, বলেই মাটিতে পড়ে থাকা একটা কাঠের বাটাম তুলেই লোকটির ঘাড়ে বাড়ি বসিয়ে দিল আদিল। এক বাড়িতেই সে মাটিতে মুখ থুবড়ে পড়ে কাঁপতে লাগল। শিহাবুদ্দিন ওদের সতর্কতার সাথে বললেন, আমার ছেলের 3 বছর প্যারা কমান্ডার ট্রেনিং নিয়েছে, সাথে আরও 1 বছর পরীক্ষামূলক ট্রেনিং। তাই ভেবে শুনে তার সাথে লাগতে যেও। কৌশল ছাড়া তাকে কখনো কুপকাত করতে পারবে না। বাবার কথা শেষ না হতেই আদিল আচমকাই চন্দনের দিকে ছুটে যায়। এক লাফে ওর দু পায়ের চন্দনের গলা চেপে ধরেই দু হাতে মাটিতে ভর দিয়ে পাল্টিয়ে একটা আছাড় মারে চন্দনকে। চন্দন চিৎকার দিয়ে পিঠ চাড়িয়ে তোলে। এরপর ওকে সুযোগ না দিয়ে দু হাঁটু মুড়ে লাফ দেয় ওর বুকে। হাঁটুর আঘাতে চন্দনের মুখ উষ্টে রক্ত বের হয়ে আসে। সেটা দেখে বাকিরা এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু দরজা তো বন্ধ, তাই পালাবে কোথায়? এতদিন তারা মানুষের কুকুরের মতো নৃশংসভাবে হত্যা করত, কিন্তু আজ তাদের চোখের সামনে স্বয়ং যমরাজ দাঁড়িয়ে আছে। আদিলুর কোমর বন্ধনী থেকে একটা ধারালো ছুরি বের করে রাহির দিকে ছুঁড়ে মেরে বলল, রিয়াদের খুনিকে কিভাবে শাস্তি দিবে এখন তোমার ব্যাপার, আমি বাকিদের সামলাচ্ছি। ভাইয়া, এদের বলো, এদের মধ্যে নায়ক কে? রাহির কান্নাময় কণ্ঠ শুনে আদিল ওদের দিকে তাকাতেই 11টা ছেলে একে অপরের দিকে তাকিয়ে সবাই একসাথে একটা ছেলের দিকে আঙুল তুলে ধরতেই ছেলেটি চিৎকার দিয়ে বলে ওঠে, হারামির দলেরা, সামনের যমরাজকে দেখে ভীমরতি জেগে উঠেছে। আমি কানাই বুঝতে পারছি না। একটা ছেলে কাঁপতে কাঁপতে বলল, নয়নদা তো এখানে নেই। নয়ন নেই তো কি হয়েছে, তোরা তো আছিস, বলেই আদিল ধাওয়া করলো তাদের। আদিল নৃশংস মৃত্যু খেলায় মেতে ওঠে ওদের নিয়ে। আদিল তার গলা কাটা মেরে সবাইকে বিধ্বস্ত করে ফেলল। অন্যদিকে রাহি চন্দনের শরীর ধারালো ছুরি দিয়ে এফোর করতে থাকে। শিহাবুদ্দিন ওকে টেনে তুলে এনে বলে, মৃত মানুষকে আর মারতে নেই। আদিল দু হাতে দুটো লোহার রড নিয়ে একাধারে 10 জনকে পিটিয়ে শুয়ে ফেলল। আর একজনের কাছে পিস্তল ছিল, কিন্তু সেটা লোড করা ছিল না। সে দ্রুত পিস্তল বের করে লোড করতে থাকলো। আদিল তখন গোডাউনে রাখা একটি কারের অন্য প্রান্তে ছিল। সে ভেবেছিল গাড়ির অপর থেকে ঘুরে আসতে আদিলের বেশ সময় লাগবে, তার আগে সে গুলি লোড করতে পারবে। কিন্তু তার ধারণাকে মিথ্যা প্রমাণিত করে আদিল গাড়ি চপকে লাফিয়ে এসে ওর হাঁটু দিয়ে তার থিতিতে একটা কিক করে। এতে সে ধাম করে 4 হাত পা চারদিকে ছড়িয়ে মাটিতে পড়ে গেল। বাকিরা এমন ভয়াবহ দৃশ্য দেখছিল আর গোঙা ছিল। ওদের ছেড়ে সেই গাড়ি চালককে ধরো, এই হাত দিয়ে গাড়ি চালিয়ে সিদ্ধার্থকে মেরেছিস তাই না?
ও যতটা কষ্ট পেয়ে উপরে চলে গেছে তার থেকে বেশি কষ্ট দিয়ে তোকে মারব। আদিল দৌড়ে গিয়ে গাড়িতে উঠেই সেটা স্টার্ট দিয়ে লোকটির শরীরে গাড়ির চাকা তুলে দেয়। লোকটির কোমর অবধি থেতলে যায়। আদিল আরও টর্চার করতে চায়, কিন্তু শিহাবুদ্দিন তাকে আর এসব করতে না দিয়ে রাহিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর আদিল গোডাউনে থাকা তেল সবার শরীরে ঢেলে দিল। তারপর একটা লাইটার জ্বালিয়ে সেখানে ফেলে দিয়েই ওখান থেকে দ্রুত বের হয়ে আসে। তারা যত দ্রুত পারল প্রাণপণে দৌড়ে অনেক দূরে চলে গেল। মিনিট তিনেকের মধ্যেই পুরো বাসা একসাথে বিস্ফোরিত হয়ে যায়। তারা সাথে বাসায় কার্টুন ভর্তি অনেক আতশবাজি থাকার কারণে একসাথে ফেটে এলাকা কাঁপিয়ে তুলল। দুটো পুরুষ আর একটা নারী নির্জন পিচ ঢালা রাস্তা দিয়ে নীরবে হেঁটে চলছে। একজন স্বামীহারা, অন্যজন বন্ধু। শিহাবুদ্দিন রাহিকে নিয়ে আগে আগে চলছে আর আদিল ওদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পথ চলছে। আদিলের পা দুটো হঠাৎ থেমে যায়। মন বলছে সিদ্ধার্থর পাশেই চলছে। ও আকাশ পানের চেয়ে সিদ্ধার্থের তারা খুঁজতে থাকে। আদিলের অশ্রু বিগলিত চোখ সিদ্ধার্থের সেই তারকা খুঁজতে থাকে। এই কষ্ট তার ভোলার নয়। আকাশে অনেক তারার ভিড়, আমি তোরে খুঁজা পাইলাম না রে। আবেদন খোদার দরবারে, আখিরাতে পাই যেন আমি তোরে। সারা ঘরময় একটা গুমোটে অন্ধকার। তার মাঝে অনুভূতি ও মনের মধ্যে ফিসফিসানি কথা চলছে। আলোচনার মধ্যমণি সে এখনো নিড়ে ফেরেনি। অন্যদিকে হৃদ মাঝারে অভিমানের ঝড় বয়ে চলছে। নয়নে আবেগ ঘন বৃষ্টি বর্ষণ চলছে। সেই সূত্র ধরে বৃষ্টি চমকিতর মতো শরীরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রমণীর মনে বৃষ্টি খরণ জেঁকে বসেছে। রাত্রি 12টা সেই কখন পেরিয়ে গেছে, তবুও তাদের বাবা ছেলের দেখা নেই। শিহাবুদ্দিন আদিলের সাথে থাকলে দুশ্চিন্তা করার কোনো চান্স নেই, তবুও কিন্তু একটা থেকেই যায়। তারা যে বাহিরে ভালো কাজ করতে যায়নি সেটা বারবার তার মন মস্তিষ্ককে জানান দিচ্ছিল। পৃথা উঠে গিয়ে লাইট জ্বালিয়ে ছোট্ট একটা চিরকুট লিখল। তারপর মেডিসিনের বক্স থেকে অ্যান্টি অ্যালার্জির কয়েকটা মেডিসিন নিল। যেহেতু তার কাছে ঘুমের মেডিসিন নেই তাই ওগুলোই ভরসা। পানির মাধ্যমে এক গোগ্রাসে সাবার করে ফেলল মেডিসিনগুলো। তারপর দীর্ঘ একটা শ্বাস ফেলে বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগলো মরণ ঘুমের। যেই ঘুমে অন্তত আদিলের ডাকে সে সাড়া দিতে পারবে না, যেই ঘুমে তার অভিমান না ভাঙে। দুর্বল পয়েন্ট জেনে আদিল সেখানেই বারবার আঘাত করে, যার দরুন সে তাকে সহজেই ক্ষমা করে দিতে পারে। এই জন্য আস্থা হারানো মন আজ তাকে কিছুতেই ক্ষমা করতে চায় না। মেডিসিনগুলোরও তার ক্ষমতার প্রমাণ দেখালো। বেশ খানিকটা সময় পর ঘুমের সাথে পৃথার চোখ দুটো যুদ্ধ লেগে গেল। চোখের পাতা যতই মেলাতে চায় ততই বন্ধ হয়ে যায়। মনে হচ্ছে হাজার হাজার টন ওজন চোখের ওপর রাখা হয়েছে, যার কারণে সে আর সজাগ থাকার সুযোগ পেল না। নিজের কষ্ট থেকে মুক্তি পাওয়ার পথ ঘুমের মধ্যেই খুঁজে নিয়ে পৃথা পাড়ি জমানো সেই শান্তির খোঁজে। রাহিকে ওর বাসায় পৌঁছে দিয়ে আদিল আর ওর বাবা বাসায় ফিরে আসে। বাসায় সবাই তখন ঘুমে বিভোর হয়ে গেছে। পকেট থেকে চাবি বের করে আদিল দরজা করে ভেতরে ঢোকে। আদিল ভেবেছিল পৃথা হয়তো জেগে আছে। সে পৃথার মুখোমুখি কি করে হবে সেটাই ওর ভেতর চিন্তা হয়ে ধরা দিল। ছেলের ব্যাপারগুলো বুঝে বাবা তাকে আশ্বস্ত করল। তুমি গিয়ে গোসল করে নাও, আমি ব্যাপারটা দেখছি। আদিল মাথা নেড়ে নিজের রুমে গিয়ে দেখে পৃথা শুয়ে আছে। ও বেশ অবাক হয়ে গেল। ওর তো ঘুমানোর কথা নয়, কিন্তু তবুও মনের ভেতর একটা সান্ত্বনাবাণী প্রকাশ হলো। হয়তো সে ক্লান্ত ছিল এবং রাতে বেড়ে যাওয়াতে ঘুমিয়ে পড়েছে। ওর বাবাকে বিষয়টি জানিয়ে গোসল করতে গেল আদিল। শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছে। সেই জায়গাগুলোতে পানি স্পর্শ করার সাথে সাথে ব্যাপক জ্বালা করতে লাগলো। তারপরও সেই কঠিন যন্ত্রণা আজ তার কাছে সুখের যন্ত্রণা মনে হচ্ছে। সিদ্ধার্থের সাথে যেই অন্যায় হয়েছে সেটার বিচার আদিল নিজে করেছে। দীর্ঘ সময় নিয়ে স্নান শেষ করে আদিল তারপর কাপড় চেঞ্জ করে ওর বাবার রুমে গেল। কাটা স্থান থেকে আবার ব্লিডিং হতে লাগলো। সেটা দেখে শিহাবুদ্দিন দ্রুত মেডিসিন বক্স এনে দিতে বললেন। আদিল বক্স এনে সেটা খুলতেই ওর চোখ পড়ল মেডিসিনের ওপর। সেখান থেকে কয়েকটা মেডিসিন গায়েব। তার মানে পৃথা ওগুলো খেয়েছে, এর জন্য ঘুমিয়ে পড়েছে। অসহ্য এক যন্ত্রণাময় ঝড় এসে ওর বুকের পাড় ভেঙে তোড়পাড় করতে লাগলো। চোখ ছলছল করে উঠল। আদিলের কাছ থেকে নিজেকে গোপন করতে এই মেডিসিনগুলো খেয়েছে পৃথা। চোখের পানি আড়াল করতে দ্রুত শার্ট খুলে অন্যদিকে হয়ে বাবার পাশে বসল।
শিহাবুদ্দিন মনোযোগ সহকারে আদিলের ব্যথায় প্রলেপ লাগিয়ে দিতে লাগলেন। বাহিরের কষ্ট হয়তো কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে, কিন্তু ভেতরের ব্যথা কি করে ভালো হবে? সেটার জন্য যে পৃথাকের দরকার তার। শিহাবুদ্দিন বেশ জোর করেই আদিলকে নিজের হাতে খাইয়ে দিলেন। তারপর মেডিসিন খাইয়ে আদিলকে ঘুমাতে পাঠিয়ে তিনি না খেয়ে নিজের রুমে চলে গেলেন। আদিল এসে লাইট জ্বালিয়ে পৃথার পাশে দাঁড়াতেই ল্যাম্প টেবিলের ওপর থেকে একটা ছোট্ট কাগজ দেখতে পেল। তার উপর যত্ন করে কলম রাখা আছে। আদিল কলম সরিয়ে সেটা নিয়ে চোখ বোলালো। বিশ্বাস কথাটার মধ্যে বিষও আছে, আশাও আছে। এখন তুমি বলো, আমার কোনটা নেওয়া উচিত? আদিল বেশ কিছুক্ষণ ব্যাপারটি নিয়ে ভাবলো, তারপর লাইট অফ করে দিয়ে এসে পৃথার পাশে শুয়ে পড়ল। এরপর পৃথাকে ওর দিকে ফেরাতেই পৃথা নড়ে উঠল। আদিল মৃদু কণ্ঠে পৃথাকে ঝাঁকিয়ে কয়েকবার ডাকলো। পৃথা একবার চোখ খুলে চায় আদিলের দিকে, কিন্তু বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না। কিন্তু সে বুঝতে পারে আদিল বাসায় ফিরে এসেছে। আদিল ওকে জড়িয়ে ধরতেই পৃথা গা মোচড় দিয়ে ওর কাছ থেকে সরার চেষ্টা করলো। সেটা দেখে আদিল ওকে বেশ জোর করেই নিজের বুকের মাঝে আবদ্ধ করে। এর মাঝেও পৃথা হাত চালায়, কিন্তু সুবিধা করতে পারে না। তাই অস্পষ্টভাবে বলতে থাকে, তুমি খুব নিষ্ঠুর আদিল। এমনভাবে চলতে থাকলে আমাকে তুমি চিরদিনের জন্য হারাবে। আর কিছু বলতে পারে না। আদিলের বুকের ঘুমের কাছে পরাজিত হতে বাধ্য হয় পৃথা। আদিলের কাছে পৃথার ঘুমিয়ে পড়ার কারণ বেশ শান্তিদায়ক হয়ে উঠল। পৃথা জেগে থাকলে হয়তো ওকে ওর পাশে ভিড়তেই দিত না। এখন বরং বুকের ভেতর এক টুকরো শান্তি নিয়ে সে শুয়ে থাকতে পারছে। আদিলের অসংখ্য ভালোবাসার আদরের পরশগুলো পৃথার শরীরে স্থান করে নিতে লাগলো। ভালোবাসার পরশগুলো অচেতন পৃথাকে বারবার জানান দিয়ে যাচ্ছে আদিলের ভালোবাসার গভীর ঘনত্বকে। একসময় আদিলও ঘুমিয়ে পড়ে প্রেমিকার ভালোবাসার ছায়ায়। আশিকুর জামান ফজরের সালাত আদায় করার পর থেকে বেশ টেনশনে ভুগছেন। মেয়ে তার গভীর রাতে বাসায় ফিরেছে। গায়ে রক্ত মাখানো ছিল। মেয়ের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই, তাই তিনি তাকে কিছু বলেননি। সকাল হলে রাহির সাথে বসতে হবে একা। একটা ভুল সিদ্ধান্ত নেওয়া মানে রাহিকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবেন তিনি। রাহেলার মুখে শুনেছিলেন রাহি সুইসাইড করতে গিয়েছিল, তাই মেয়ে হারানোর ভয় তার ভেতরে ঢুকে গেছে। তিনি শুধু তার একটু সকাল হওয়ার অপেক্ষায় রইলেন। এরপর সকাল 8টা বাজতেই তিনি রাহির ঘরে গেলেন। দরজা খোলাই ছিল। কি মন্ত্রমুগ্ধ হয়ে তার মেয়েটা ঘুমাচ্ছিল সেটা দেখেও আশিকুর সাহেবের বুকে শান্তির বাতাস বইতে লাগলো। তিনি রাহির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদরের স্বরে ডাকতে লাগলেন। রাহি হঠাৎ চোখ খুলে দেখলো ওর বাবা বসে আছে তার শিয়রে। ও ধরফর করে উঠে বসল। আশিকুর সাহেব দেখলেন রাহির চোখের নিচে কালশিরে দাগ পড়ে গেছে। ফর্সা চেহারায় এমন দাগ বড্ড বেমানান। তিনি ধীর কণ্ঠে বলে উঠলেন, চেহারার হাল এ কি করছো মাগো? আমি তো তোমাকে এমন করে রেখে যাইনি। রাহি দেরি করে না আর, বাবাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকে। আশিকুর সাহেব আরও সহজ হয়ে সব কিছু জানতে চায় মেয়ের কাছে। রাহিও এতটুকু ওর বাবাকে বলে যতটুকু বলার মতো কথা ছিল। ওর বাবা সব শুনে বেশ কঠিন গলায় বলে, তাহলে তুমি জীবনে বিয়ে করতে চাও না, আর নিহিতা নামে ছোট্ট বাচ্চাটিকে তোমার কাছে রাখতে চাও? রাহি মাথা দুলিয়ে সম্মতি জানায়। সেটা দেখে ওর বাবা ওকে পাল্টা প্রশ্ন করে। আমি এসব মেনে নিলে তুমি তোমার জীবন আমাকে কিভাবে উপহার দিবে? রাহি আটকা আটকা কণ্ঠে বলে উঠল, যেভাবে চাইবে আমাকে সেইভাবেই চলবো আমি। মেয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আশিকুর সাহেব আবেগ মিশ্রিত গলায় বলেন, পড়াশোনা চালিয়ে যাও, আর আমাকে তোমার বেস্ট রেজাল্ট দাও। তুমি রাজি আছো তো? বিশেষ করে যেই বাবারা ভালো হয় সেই সব বাবারা মায়েদের থেকেও অনেক ঊর্ধ্বে হয়ে থাকে। তার প্রমাণ রেখে গেলেন আশিকুর জামান। তিনি মেয়ের কপালে চুমো খেয়ে বলেন, আমি তোমার কাছে বিশেষ কিছু চাই না, তুমি আগের মতো আমার রাহি হয়ে ওঠো। তারপর তিনি রাহির রুম থেকে বের হতেই রাহেলাকে দেখলেন। রাহেলা এতক্ষণ সব কথা শুনছিলেন। তারা দুজনেই তাদের রুমে ঢুকতেই রাহেলা বেশ জোরে চিৎকার দিয়ে বলেন, পাগল হয়ে গেছো তুমি? ওর শাসনের অভাব পড়েছিল, তার জন্য ও এমন কাজ করেছিল, আর তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ? বাহিরে মুখ দেখাবো কি করে? আশিকুর জামান শাসনের চোখে চাইলেন সে ওই স্ত্রীর পানে। তা দেখে রাহেলা চুপ হয়ে গেলেন। তিনি বিজ্ঞদের মতো করে বলে উঠলেন, মেয়ের মত মুখ দেখার চেয়ে, মেয়ের মৃত মুখ দেখার চেয়ে তার ছোট্ট এই অপরাধ বোধ, মেয়ের মৃত মুখ দেখার চেয়ে তার ছোট্ট এই অপরাধ কবুল করাই আমার কাছে বেটার লেগেছে। তাছাড়া রাহি এখন আমার বাধ্য হবে।
ও যদি ওর জীবন এভাবে আমাদের সাথে কাটাতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। সন্তান হলো বাবা মায়ের সবচেয়ে দুর্বল জায়গা, যেখানে অন্যায় আবদারও মঞ্জুর করা যায়। আর এটা তো সামান্য ব্যাপার, তার কষ্টের কাছে আমাদের সমস্ত শাসন তুচ্ছ। আদিল সেই ভোর থেকে পড়তে বসেছে ভদ্র ছেলের মতো। এই একটাই উপায় পৃথাকে এখন ঠান্ডা রাখার। সকাল 9টা পার হয়ে যায়, পৃথার ওঠার নাম নেই। আদিল বাধ্য হয়ে পৃথাকে টেনে তুলে বসিয়ে দিল। তারপর দাদিকে ডাক দিয়ে রুমে আসতে বলল। দাদির কথা সে কিছুতেই অমান্য করবে না। তারপর সে আবার পড়তে বসল। এদিকে মাজেদা বেগম পৃথাকে দুটো ধমক দিতেই ও টলতে টলতে বাথরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে আসতেই মাজেদা বেগম বেশ জোর করেই রুম থেকে বের করলেন ওকে। শিহাবুদ্দিন সাহেব টিভিতে বুলেটিন দেখছিলেন। নিচে বড় বড় করে ব্রেকিং নিউজ যাচ্ছিল। গতরাতে কালী পূজার উদ্দেশ্যে আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে সেখানে আগুন ধরে যায় এবং পরে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে 13 জনের জ্বলন্ত লাশ পাওয়া গেছে। শিহাবুদ্দিনের মুখে তৃপ্তির হাসি। তার ছেলের ট্যালেন্ট যে তাকেও ছাড়িয়ে গেছে সেটা তিনি বেশ বুঝতে পেরেছেন। গতকাল রাতেই সবকিছু নিখুঁত কাজ করেছে। আদিলের থেকে তিনি যা যা আশা করেছিলেন তার থেকেও কয়েক গুণ আদিল নিজেকে তৈরি করেছে। তিনি ওই দিকে নাক নাক গলিয়ে পৃথার উদ্দেশ্যে উচ্চ গলায় বললেন, এই বুড়ো খোকাকে আর কতক্ষণ না খেয়ে রাখবে বলতো? কাল রাত থেকে কিছু খাইনি, এসে দেখলাম তুমি নাকি ঘুমিয়ে পড়ছো, অথচ আমাদের একসাথে খাওয়ার কথা ছিল। পৃথা ভ্রু কুচকে শুনেও না শোনার ভান করল। সে কিচেনে চলে যেতেই নাসিমা এদিক ওদিক চেয়ে ছোট্ট একটা ডিব্বা ধরিয়ে দিল পৃথার হাতে। পৃথা অবাক হয়ে সেটা খুলতেই দেখল খুবই সামান্য পরিমাণে পায়েস সেখানে রাখা আছে। প্রশ্নকাতর চেহারার পৃথা তার দিকে চাইতেই নাসিমা বলল, আমার মেয়ে আজ সকালে বানাইছে এটা, আপনাকে ছেড়ে খেতে মন চাইছিল না, তাই এতটুকু বেঁধে নিয়ে এসেছি, ঝটপট তো খান তো আপা। পৃথা খেতে চায় না, মিষ্টি খাবার একা খাবে, বাসায় এতজন মানুষ রেখে কিভাবে সে খাবে? কিন্তু নাসিমা নাছোড় বান্দা, সে চামচ দিয়ে পায়েস তুলে অনেকটা জোর করে পৃথার মুখে ভরে দিল। পৃথা সেটা খাওয়ার সাথে সাথে মাথা ঝিম ধরে গেল। সে মাথাটা ঝাঁকিয়ে কিছুক্ষণ চুপ থেকে সন্দেহের চোখে নাসিমাকে জিজ্ঞাসা করো, তুমি আমাকে কি খাওয়ালে? আরে আপা দেখেন, একটু সবুর করেন তো, খুব ভালো লাগবে, এটা স্পেশাল পায়েস। নাসিমার কথা বৃথা যায় না। একটু পরে পৃথার মস্তিষ্ক আন্দোলিত হতে লাগে। অন্যরকম ভালো লাগা শুরু হয় তার ভেতরে। আর একটু পায়েস পেলে মন্দ হতো না। পৃথা কিচেন থেকে বের হয়ে এলো, সাথে নাসিমাও তরকারির বাটি নিয়ে বের হয়ে এলো। কথা আছে, শত্রু মারা গেলে আনন্দিত হবার কারণ নেই, কারণ শত্রুর সৃষ্টি হবার কারণগুলো এখনও মরেনি। বিগত কয়েকদিন ধরে খুবই সামান্য করে পৃথার খাবারে কিছু একটা মিশিয়ে যাচ্ছিল নাসিমা, যেটা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। আজ যেটা বেশি মাত্রায় প্রয়োগ করাতে পৃথার উপর বেশ প্রভাব পড়েছে। বেশ শান্তপূর্ণ ভাব হয়ে পৃথা সবার সাথে খাবার খেলো। সবার খাওয়া শেষ হবার আগেই সে উঠে পড়ল। তারপর রুমে গিয়ে ভাবলো আদিল তো এখন পড়তে বসবে, তাই সে এখানে থাকলে মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সে ওদের ব্যালকনিতে গিয়ে দোলনায় পা তুলে গায়ে চাদর জুড়িয়ে গুটিসুটি মেরে মাথা এড়িয়ে দিতেই চোখের পাতা জুড়ে ঘুম নেমে আসলো। একে তো ঘুমের রেশ কাটেনি, তার উপর নাসিমা কি খাইয়েছে আল্লাহ ভালো জানেন। ঠান্ডা আবহাওয়ার মাঝে ঘুমিয়ে পড়েছে পৃথা। ওদিকে আদিল খাবার শেষ করে রুমে এসে দেখে পৃথা রুমে নেই। কয়েকবার ডাকলো কিন্তু ওর রেসপন্স পেল না। বাথরুম খুঁজে ব্যালকনিতে যেতেই পৃথাকে ওই অবস্থায় দেখল। আদিল ওকে ডাকতেই পৃথা মিটমিট করে চোখ খুলল। ওর চোখ বেশ বড় হয়ে আদিলের চেহারায় আটকে গেল। আদিল একটা সাদা শার্ট পরেছিল, গায়ের সাথে শার্টটা একদম মিশিয়ে গেছে। দারুণ লাগছে ছেলেটাকে। মুগ্ধ হয়ে কিছুক্ষণ চেয়ে রইল পৃথা। পৃথার অবুঝ মন প্রচণ্ড জ্বালাতন করছে নিজের সাথে। স্মৃতির পাতা থেকে আদিলের সাথে ভালো ভালো কিছু মুহূর্ত জেগে উঠছে। হয়তো ওই জিনিসটা খাওয়ার প্রভাবে এমন হচ্ছে। আদিল কোমরে হাত দিয়ে আগ বাড়িয়ে বলল, এখানে ঘুমাইছো কেন? পৃথা কথার জবাব না দিয়ে ওপাশ ফিরতে আদিল ওর কাঁধ শক্ত করে চেপে ধরতে ও আর ওই পাশ ফিরতে পারল না। আদিলের এমন ব্যবহারে পৃথা স্থির চোখে চেয়ে রইল ওর দিকে। মাথাটা বড্ড যন্ত্রণা করছে এখন, সব কিছু তাল বেতাল লাগছে। পৃথা উঠতে চায় কিন্তু পারে না। আদিল স্পষ্ট দেখতে পায় পৃথার চোখে নালিশ। ওকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আদিল পৃথাকে নিয়ে রুমের ভেতরে আসলো। ওকে বেডে শুইয়ে দিতেই পৃথা আদিলের শার্ট খামছে ধরল। তারপর ঠান্ডা মাথায় বলে ফেলল, কাল রাতে কোথায় গিয়েছিলে বলো? আদিল আগে থেকেই জানতো পৃথার সম্মুখীন তার হতেই হবে, তাই সেটার উত্তর দিক করে ঠিক করেও রেখেছিল। কিন্তু
বেকায়দায় পড়ে গেছে আদিল। পৃথার পূর্ণ চাহনিতে আদিলের মন চাচ্ছে না অমর শক্ত কথা বলতে। অন্যদিকে নরম বালিশের শুয়ে চোখে নালিশ দেখাতে তখন পৃথা ব্যস্ত হয়ে পড়েছিল। আদিলের হাত দিয়ে পৃথার হাত ছাড়ানোর চেষ্টা করতেই পৃথা আরও শক্ত করে শার্ট খামচে ধরে রাখল। সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত সে কিছুতেই ছাড়ছে না। পৃথার পরিচিত হাতে নিষ্ঠুর আদরে আদিলের ভেতরের পুরুষত্ব জেগে উঠছে, আর তা বেশ প্রকট ধারণ করে ফেলল। সে নিজেকে সামাল দিয়ে জোর করে হাতটি ছেড়ে নিয়ে উল্টা পৃথার হাত শক্ত করে ধরে বলল, যদি জবাব না দেয় তোমার প্রশ্নের, তাহলে কি করবে? সোজা সাপটা জবাব দিল পৃথা। আমার বউয়ের এত সাহস এলো কোথা হতে? পৃথা ধীরে ধীরে কিছু বলে, কিন্তু আদিল বুঝতে পারে না। তাই সে পৃথার দিকে আরও একটু এগিয়ে যেতেই পৃথা মাথা তুলে আদিলের কানের কাছে গিয়ে একদম ফিসফিসিয়ে আদুরে গলায় কিছু একটা বলতেই আদিল একদম শক্ত হয়ে গেল। এমনকি কথাও বলা অবধি বন্ধ করে দিল। মেয়ে মানুষ যে এত মারকুটি কথা বলতে পারে সেটা পৃথার কথা না শুনে জানতো না সে। আদিল উঠে গিয়ে সোজা দরজা বন্ধ করে দেয়। পৃথা আজ নিজের ইচ্ছায় তাকে চেয়েছে, আর সেখানে আদিলের না করার কি সাধ্য রয়েছে? প্রতিটা পুরুষের দুর্বল পয়েন্ট পৃথার বেশ ভালোভাবে জানা রয়েছে, তাই এই পথ অবলম্বন করেছে পৃথা। পৃথা যখন তার ভালোবাসা উন্মুক্ত করে আদিলকে আহ্বান জানালো, তখন আদিল শতভাগ নিজেকে উজাড় করে দিল পৃথার মাঝে। তখনই মুখ্যম চাল দিল পৃথা। আদিলকে থামিয়ে দিয়ে আবার একই প্রশ্ন করলো বারবার। এবার সে একদম সিরিয়াস। আদিলও কম যায় না, কিন্তু আজ সে পৃথার কাছে পার পেল না, কারণ পৃথা নাছর বাঁধা। সে উত্তর না জানা অবধি ওকে এগোতে দেবে না, আর আদিল এমন সুন্দর মুহূর্ত কখনো নষ্ট করতে চায় না। তাই বাধ্য হয়ে সব কথা বলে দিল পৃথাকে। তারপর পৃথার মাঝে সবচেয়ে প্রিয় সুখটি খুঁজতে সে মরিয়া হয়ে উঠল। এখন সবার কাছে প্রশ্ন, নাসিমার আসল রূপ যখন পৃথা আদিল জানবে, তখন ওর অবস্থা ঠিক কী করবে সেটা একবার যদি নাসিমা জানতো, তাহলে নাসিমার জন্য তো বড় একটা ধামাকা লুকিয়ে আছে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। সিংহের গুহায় ঢুকে তার সাথে মাতব্বরি করা আদিলকে মেনে নিতে পারে? রোদের তেজ নেই, মেঘের ভিড় নেই, যা আছে তা শুধু নীল নীলিমা। সেই নীল মহাশূন্যের মাঝে পৃথা যেন কোনো এক হারিয়ে যাওয়া অন্তরাত্মায় প্রতিলিপি খুঁজে বেড়ায়। আদিল বাসা হতে অনেক আগেই বেরিয়ে গেছে। দুপুরে খাবার শেষে পৃথা জানালায় দাঁড়িয়ে নীল আকাশ দেখছিল। আদিলের আজ এক্সাম ছিল, তাই পৃথা কিছু বলেনি। নিজের বিষণ্ণতাকে ছুটি দিয়ে পৃথা বরং ওর সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। কিন্তু পৃথার মনে জ্বলন্ত আগুন এখনও ছাইয়ে পরিণত হয়নি। সেই আগুন দিয়ে এখনও অন্যের মনে আগুন জ্বালাতে সক্ষম। পৃথা সেই আগুন জ্বালাতেই শ্বশুরের ঘরে হানা দিল। শিহাবুদ্দিন সাহেব তখন গা এড়িয়ে দিয়েছিল বিছানায়। পৃথার কথা শুনে তিনি চোখ খুললেন। তিনি জানেন পৃথা কেন এসেছে এই রুমে। ব্যাপারটি যে জটিল থেকে জটিলতর হচ্ছে সেটা তিনি বেশ ভালোভাবেই বুঝতে পারেন। মেয়েটির ভেতর তাহলে এখনও লাভার দহন চলছে। পৃথাকে ভেতরে আসতে বলে বালিশে ঠেস দিয়ে বিছানায় বসলেন শিহাবুদ্দিন। পৃথার রুমে এসে ঝড় তুলল। আগে গোড়া ঠিক না রাখলে ওপরে তাণ্ডব চালিয়ে কোনো লাভ নেই, সেটা পৃথা খুব ভালো করেই জানে। তাই শ্বশুর ঠিক তো সব ঠিক। পৃথা গলা ছেড়ে আক্রমণাত্মক প্রশ্ন করেই ফেলল, আপনি যদি আদিলকে দিয়ে এরকম একের পর এক অপরাধমূলক কাজ করতে থাকেন, তাহলে আমার নিজের মতো করে আমিও পথ করে নেব বাবা। এতে পরে যদি আপনাদের বাবা ছেলের মধ্যে বিচ্ছেদ হয়, তখন আমার দিকে আঙুল তুলতে পারবেন না কিন্তু। এমন কথায় শিহাবুদ্দিন ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে যায়, কিন্তু তখনও তিনি পিতাস্বরূপ আচরণই দেখালেন। ঠোঁটের কোণে প্রাণোচ্ছল হাসি রেখা ফুটিয়ে তুলে বলেন, নারীদের নিয়ে হুমায়ুন আহমেদ দারুণ একটা কথা বলেছিল, পুরুষ আহত করার কৌশল মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে এবং তার ব্যবহার করে চমৎকারভাবে। কেউ তার প্রতিভার বাইরে যেতে পারে না। আমাদের আলোচনার মাঝে তাকে কেন টেনে আনছেন? একদম মূল প্রসঙ্গ থেকে সরে যাবেন না? জ্বলন্ত লাভার উদ্গীরণের মতো কাটকাট শব্দে কথাগুলো বলে উঠল পৃথা। দু চোখে তার সীমাহীন রাগ আর বিরক্ত স্পষ্ট ফুটে উঠেছে। না, ভাবছি কি জাদু আমার ছেলেকে করছো, যার জন্য গত রাতে সব কথা সে তোমায় বলে দিয়েছে, অথচ আমি নিজেও অনেক কথা তার মুখ থেকে জীবনেও বের করতে পারিনি। কিন্তু কত সহজে তুমি এমন অসাধ্য কাজ করে দেখালে। তুমি আসলে অনেক বুদ্ধিমতী মেয়ে। কি মাগো, সব ব্যাপারে লিমিট ক্রস করতে নেই, এতে উভয় পক্ষের জন্য ক্ষতিকর। তোমার বিয়ে হয়েছে, তুমি আমার ছেলের সাথে শান্তিমতো সংসার করবে, আমার ছেলেকে সবসময় খুশি রাখবে।
তা না করে ঝোলার বিড়াল কেন বের করতে চাও মা? মা ডাকটা পৃথার কর্ণকুহরে আগুন ধরিয়ে দিল। চোখের দিক পরিবর্তন না করেই সে পাল্টা প্রশ্ন ছুড়ল। ছেলের বিচ্ছেদ কি সইতে পারবেন? আমার বিচ্ছেদ সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আপনার দিক বিবেচনা করতে গেলে আপনি সেই দিক থেকে একদম শূন্যের কোঠায়। ভেবে দেখুন আপনি সহ্য করতে পারবেন কিনা। শিহাবুদ্দিন পৃথার সাথে তর্কের আজুরি একদম ধীর গতিতে বেড থেকে নেমে স্লিপারে পা গড়িয়ে 2 পা বাড়িয়ে আবার থেমে যায়। তারপর স্নেহের স্বরে বলে ওঠে, আজ সন্ধ্যায় আমি রওনা দেব, তাই সব কথা আলোচনা না করলেই কি নয়? অথচ একটু শান্তির জন্যই তো এখানে এসেছিলাম। পৃথার চুপ করা উচিত ছিল এমন কথা শুনে, কিন্তু চুপ করার নামে জেনেই মেয়েটার মাঝে। আচ্ছা, আদিল যদি নিজের চোখে দেখতো পৃথার এমন অসভ্যতামি, তাহলে সে কি করতো? পৃথাকে সায় দিত? না, বাবার হয়ে ওকে শাসন করত। হয়তোবা দুটো কঠিন কথা শুনিয়ে দিয়ে নিজ স্ত্রীকে চুপ করিয়ে দিত। আর দিবেই বা না কেন? তার স্ত্রী যে ওর বাবার পেছনে হাত ধুয়ে বসেছে, তাহলে তাকে শাসন না করে আর কোনো উপায় আছে নাকি? পুত্রবধূর এমন আক্রোশজনিত আচরণে শিহাবুদ্দিন বলেই ফেললেন, অনেক জানার মাঝেও না জানা বহু তথ্য থাকে, যেটা আমরা জানি না বা জানার চেষ্টাও করি না। তাছাড়া পরিবার মানে তুমি কি কিছু বোঝো? হয়তোবা আমার থেকেও একটু বেশি বোঝো। আর তোমার বোঝার মাঝে কি শুধু বিচ্ছেদ নামক শব্দটাই দিনের পর দিন লালিত হয়ে আসছে? এইটুকু শব্দটার পরিবর্তন ঘটাও, দেখবে পৃথিবীটা অনেক সুন্দর। কথাগুলো বলে আদিলের বাবা রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে পৃথা ছলছল চোখে চেয়ে থাকে আর বিড় করে বলে ওঠে, শিখা মায়ের মতো আমিও হয়তো জলদি টুপ করে ওপরে চলে যাব, তাই হয়তো এত আয়োজন। বিকাল 4:56। শিহাবুদ্দিন নিজের হাতে তার ব্যান্ডের রোলেক্স হাতঘড়িটি বেঁধে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে ফোনটা হাতে নিয়ে বাসা হতে বের হয়ে যায়। পরীক্ষা শেষে আদিল হল থেকে বের হলেই তার সাথে দেখা করে রওনা দেবেন তিনি। মোটামুটি সব গোছগাছ করেই বের হয়েছেন, তবে পৃথার সাথে আর কথা বলেননি তিনি। শ্বশুরমশাই বাসা হতে বের হতে পৃথা ওর ফোন আর পার্স নিয়েই বের হয়ে গেল তার পেছনে। একটা সিএনজিতে উঠে বেশ দূরত্ব নিয়ে শিহাবুদ্দিনের পিছু করছে পৃথা। বাসা হতে বের হওয়ার সময় অবশ্যই দারোয়ান বাদ সেধেছিল। আদিলের বাবা প্রয়োজনীয় একটা জিনিস ছেড়ে গিয়েছে, তাই সেটা পৃথা তাকে দিতে যাচ্ছে বলে এই যাত্রায় কোনো রকমে বেঁচে গেছে পৃথা। শিহাবুদ্দিনের গাড়ি বিশ্ববিদ্যালয়ের গেটের কিছুটা দূরে পার্কিং করে রাখা হলো। কিছুক্ষণ বাদে পৃথাও সেখানে আসলো। পৃথা কেন তার শ্বশুরের পিছু নিয়েছে সেটা সে নিজেই ভালো জানে। আরও কিছুক্ষণ অপেক্ষার পর অনেকের সাথে আদিলও বের হয়ে আসলো মূল ফটক দিয়ে। আদিল এদিক ওদিক চেয়ে ওর বাবার গাড়ির কাছে এগিয়ে গেল। তারপর বেশ কথাবার্তা বলে ওর বাবাকে বিদায় জানিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুদের দিকে চলে গেল। আদিল দূরে যেতেই পৃথা সোজা ওর শ্বশুরের গাড়ির সামনে এসেই হাতের ইশারা করে ডোর করে দিতে। আচমকাই পৃথাকে সামনে দেখে শিহাবুদ্দিনের ব্যাপারটি হজম হতে বেশ সময় লাগলো। তিনি নিজেকে সামলিয়ে ডোর খুলে দিতেই পৃথা দ্রুত গাড়িতে এসে বসে ডোর বন্ধ করে দিল। তারপর জানালার কাজ তুলে দিয়ে আদিলকে কল দিল। আদিল ততক্ষণে মিরাজের বাইকে উঠে বসেছে। পকেট থেকে ফোন বের করে দেখলো পৃথার কল এসেছে, তাই বাইক থেকে নেমেই একটু নির্জন জায়গায় সরে গিয়ে কল রিসিভ করতেই পৃথা শান্ত গলায় বলল, তোমার এক্সাম কি শেষ? কেমন হয়েছে এক্সাম? আদিল হাসি মুখে জবাব দেয়, খুব ভালো হয়েছে। তুমি ভালো আছো? আমি ঠিক আছি। বাসায় কখন আসছো? বাবা তো বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বাবা আমার সাথে দেখা করেছে পৃথা। ওহ, আমি ব্যাপারটা জানতাম না। তা তুমি আসছো কখন বাসায়? আদিল এই কথা শুনে একটু থেমে যায়, তারপর কিছু সময় নিয়ে বলে, আসলে আজ বাসায় যেতে দেরি হবে। মামা আমাকে একটু জরুরি কাজে রেখেছেন, ওখানেই যাব আমি। ব্যাপার না, তুমি তাহলে সেখানেই যাও। আর হ্যাঁ, মামার বাসায় পৌঁছে একটা ফোন দিও, তাছাড়া টেনশন হবে। শান্ত স্বরে কথাগুলো বলল পৃথা, তারপর কল কেটে দিল। পৃথার এমন রহস্যজনক কথাবার্তায় শিহাবুদ্দিনের চোখ চড়ক গাছে উঠে গেল। পৃথা কি করতে যাচ্ছে আদিলের সাথে? আজ আর বাসায় যাওয়া হচ্ছে না সেটা তিনি বেশ ভালো করেই বুঝতে পারছেন। বাবা ছেলে দুজনের কপালেই আজ দুঃখ আছে। বাপ আজ যেন কোনো অঘটন ঘটিয়ে আমার না কাটিও না, মনের সাথে বেশ ভালো করেই বোঝাপড়া করে নিল শিহাবুদ্দিন সাহেব। ওদিকে আদিল আবার এসে মিরাজের বাইকে উঠে বিপরীত রাস্তা দিয়ে বের হয়ে গেল। সেটা দেখে পৃথা আদিলকে ফলো করতে বলল শিহাবুদ্দিনকে।
ফাঁদে পড়ে শিহাবুদ্দিন মুখে কুলু পিঠে পৃথার কথা মতো গাড়ি স্টার্ট দিল। অচেনা রোড ধরে এগিয়ে চলল পৃথাদের গাড়ি। হঠাৎ পৃথা এমন সময় বলে উঠল, যদিও আমি রাস্তাঘাট কম চিনি, তবু মনে হচ্ছে এটা মামাদের বাসায় যাওয়ার রাস্তা নয়। আমারও তাই মনে হচ্ছে। হঠাৎ অন্যমনস্ক হয়ে অসতর্কতায় কথাটি বলে ফেল শিহাবুদ্দিন। তারপর তিনি জিভে কামড় দিয়েই নিজের উপর নিজেই ক্রুদ্ধ হলেন। এমনি এই মেয়ের মনে কি চলছে সেটা তিনি বুঝতে পারছেন না। তার ভেতর এমন কথা তো নয়, যেন সৌরচুল্লি মুখ থেকে বের হয়ে গেল। পৃথার চোখের দিকে তাকানোর আর সাহস হলো না তার। দ্রুত বেগে গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করলো। এরপর বেশ খানিকটা সময় পরে ব্যস্তময় এক রাস্তায় এসে সিগন্যাল পড়তেই আদিলদের বাইক থামাতে হয়। তারপর আদিলদের হঠাৎ চোখ পড়ে বাবার গাড়ির দিকে। গাড়ির কাজ নেমে থাকার কারণে সে স্পষ্ট পৃথাকে দেখতে পায়। পৃথাকে দেখে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে। ও এখানে কেন? সেদিক থেকে চোখ ফিরিয়ে মিরাজকে ডাকতেই অন্য একটা গাড়ি এসে থামে পৃথাদের গাড়ির সামনে। মিরাজ, এখানে পৃথা আসলো কিভাবে? আর আমাদের কারিবা এখানে কেন? বাবার সাথে কথা বলার সময় তো গাড়িতে পৃথা ছিল না, তাহলে পৃথা কোথা হতে আসলো? আদিলের ডাকে মিরাজ সেদিকে চেয়ে বলে উঠল। কই পৃথা? আদিলও তাকিয়ে দেখে ওখানে পৃথা নেই, তাছাড়া বাবার গাড়িটিও নেই। সে দ্রুত বলে উঠল, এখানেই তো ছিল। দোস্ত, গাড়ি ঘোড়া, আজ সব ক্যান্সেল, আমি কোথাও যাচ্ছি না। দূর, সব সময় বউ বউ করিস কেন? হ্যাঁ, মনে ওকে নিয়ে সব সময় চিন্তা করলে তো সব জায়গাতেই দেখতে পাবি। এসব বাদ দে তো, সবাই অপেক্ষা করছে। বলেই সিগন্যাল এলেই আবার বাইক টার্ন দিল মিরাজ। আদিল ভাবলো ওর হয়তো মনের ভুল হয়েছে। আদিল কিছু বলতে যাবে এমন সময় মিরাজ বলে উঠল, সত্যি যদি ওখানে পিতা থাকতো তাহলে কি হতো রে? কি আর হতো? সন্তান বখাটে হলে যেমন বাবারা সন্তানদের ঘাড়ের নিচে হাত দিয়ে বাসা হতে বের করে দিতে চায়, ঠিক স্বামী বখাটে হওয়ার কারণে ওর জীবন থেকে আমাকে সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে তো আমার চান্স আছে, তাই না রে? যদি কোনো কারণে বশত পিতা তোকে ছেড়ে দেয়, তাহলে আগে আমাকে ফোন দিস, কেমন? কারণ আমি তাকে পছন্দ করি। বলে মিরাজ হা হা করে হেসে উঠল। এমন কথা শুনে আদিল মিরাজের ঘাড়ে থাবা দিয়ে বলল, আসলেই তুই একটা রেজিস্টার্ড হারামি। শুধু এটা, সাথে আমাকে ইতর বিশেষ প্রাণীও ভাবতে পারিস। মুচকি হেসে জবাব দিল মিরাজ। ওদের সব কর্মকাণ্ড দূর থেকে বসে দেখছিল পৃথা। তারপর ওদের পিছু পিছু এক বাসায় গিয়ে থামে। আদিল কিছুক্ষণ আগে বাসায় ঢুকে গেছে। এরপর কয়েকজন ছেলে মেয়েরাও বাসায় ঢুকলো। এসব দেখে পৃথা তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, আপনার শ্যালক মনে হয় আদিলের সাথে ওর বন্ধুদেরও ডেকেছে, তাই না বাবা? আমি ভাবতে পারি না আপনার ছেলে কিভাবে আমাকে মিথ্যে কথা বলতে পারলো। শিহাবুদ্দিন সাহেব কথা বলার মতো ভাষাই খুঁজে পেল না। আদিল যে এখানে আসবে সেটা তিনিও জানতেন না। ছেলেটা আজ একেবারে তার মান সম্মান শেষ করে ছাড়ল। পৃথা প্রায় আরও ঘন্টাখানেক অপেক্ষা করলো, তখন আদিলের ফেরার কোনো নাম নেই। তাই অধৈর্য হয়ে আদিলকে কল দিল, কিন্তু রিসিভ হলো না। পৃথা ওর নাম্বার আর একবার ডায়াল করতে যেতেই আদিলের কল আসলো। পৃথা নিজেকে শান্ত করে স্বাভাবিক স্বরে হ্যালো বলতেই এলো পাথারি কয়েকটা চুম্বন ভেসে এলো, ধরা দিল ওর কর্ণদয়। এরপর আদিল আদুরের স্বরে বলল, কি করছো জান? এতে পৃথা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। তবুও নিজের জায়গায় অটল হয়ে প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, বাসায় পৌঁছেছো? কিছুক্ষণ আগে এসেছি। তুমি কি করছো? তেমন কিছু না, এই তোমার কথাই ভাবছিলাম। আমি যাব। কঠিন রোমান্সের অনুভূতি নিয়ে বলে উঠল আদিল। পৃথা চোখের সামনে আজ এসব না দেখলে হয়তো এতক্ষণে ওর আদুরের স্বভাবের মার পেয়েছে সাঁতার কাটত। কিন্তু পৃথা জলদি রিপ্লাই দিল, না, যে কাজ করতে গিয়েছো সেটা করো, আমি এখন রাখছি। পৃথা কল কেটে দিয়ে চোখ দুটো পাকিয়ে বলল, তা বাবা মশাই আপনার ছেলেকে এই শিক্ষা দিয়ে এসেছেন এতদিন ধরে? ওকে তো আজ আমি কচুকাটা করে ছাড়বো। পৃথা রেগে গাড়ি থেকে বের হতেই শিহাবুদ্দিন সাহেবও বের হয়ে পৃথাকে থামানোর চেষ্টা করেন। দেখ, আমি কোনোদিন আদিলের স্বাধীনতার হস্তক্ষেপ করিনি। তুমি এসবের ভিড়ে জড়াইও না, বাসায় চলো। বাসায়? আমি কেন বাসায় যাব? আগে আপনার ছেলেকে কাপড় কাচার মতো ধোলাই দিব, তারপর আবার চিন্তা ভাবনা করব তাকে আর কিভাবে শায়েস্তা করা যায়। পৃথার কথা শুনে শিহাবুদ্দিন চমকের উপর চমক হচ্ছে। এই মেয়ে দেখছি খোলস ছেড়ে ঠিকই বেরিয়ে এসেছে। তাই তিনি পৃথাকে স্বাভাবিক করার উদ্দেশ্যে নরম স্বরে বলেন, তাই বলে তুমি কি তোমার স্বামীর গায়ে হাত তুলবে? পৃথা থেমে গিয়ে শ্বশুরের দিকে পেছন ফিরে কড়া চাহনিতে চেয়ে রূঢ় ভাষায় বলল, প্রয়োজন হলে তাই করব। ওর এত সাহস আসে কোথা থেকে? পৃথা আর না দাঁড়িয়ে বাসার ভেতর চলে গেল।
গেট আর দরজা, সদর দরজা খোলাই ছিল। শিহাবুদ্দিনের মতো কঠিন মানুষটিও আজ তরল পদার্থে পরিণত হয়েছে। পৃথা যে তার সম্মানের মুড়িঘণ্ট করতে চলেছে সেটা তিনি তার পাকাপোক্ত মস্তিষ্কে ঢুকিয়ে নিয়েছেন। আজ ত্রিধার বার্থডে। প্রতি বছরের তুলনায় আজও আয়োজনের কমতি রাখা হয়নি। সিদ্ধার্থকে হারিয়ে ত্রিধা বেশিরভাগ সময় আপসেট থাকে, তাই এবার সিদ্ধার্থের বাবা মাও এসে যোগ দিয়েছে। সবার সামনে ত্রিধা আজ অনেক কেঁদেছে। সিদ্ধার্থ বেঁচে থাকলে এই রাতটি আরও সুন্দর হতো। আদিলের ফ্রেন্ডরা যাচ্ছিল এই সুযোগে আদিল আর ত্রিধার মধ্যে সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাক, তাই বেশ জোর করে ওকে এখানে আনা হয়েছে। কিন্তু ত্রিধার সাথে আদিল কথা বলার চেষ্টা করেও কোনো লাভ হয়নি, বরং ত্রিধা ওকে বারবার এড়িয়ে চলেছে। সবাই মজা করছে আর আদিল সোফায় বসে গম্ভীর মুখে সবাইকে দেখছিল। বেশ বোরিং হওয়াতে সেখান থেকে উঠে গিয়ে সামনের একটা রুমে ঢুকে ব্যালকনিতে দাঁড়ালো। ব্যালকনির নিচে একটা ছোটোখাটো লেক রয়েছে, সেখান থেকে মৃদু বাতাস ভেসে আসছে। আদিল জানে না এখানে কতক্ষণ থাকতে হবে। অন্যদিকে পৃথাকে মিথ্যা কথা বলার জন্য নিজের ভেতর খারাপ লাগা কাজ করছে। এমন সময় একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ পৃথা দৌড়ে এসে আদিলকে পেছন থেকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কেঁদে ওঠে। ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে আদিল নিজেই হতভম্ব হয়ে যায়। আদিল দ্রুত ওর বুক থেকে ত্রিধার হাত ছাড়িয়ে নিয়ে ত্রিধার দিকে পেছন ফিরে চাইতেই ত্রিধা এবার ওকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমাকে প্লিজ ক্ষমা করে দে আর আমি তখন আমার হিতাহিত বোধ ভুলে গিয়েছিলাম। তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমার উচিত হয়নি এসব করা। ত্রিধা আরও অনেক কথা বলতে থাকে। আদিল নিজেও ওকে সান্ত্বনা দিতে থাকে। এক পর্যায়ে আদিল নিজেও ত্রিধাকে শক্ত করে ওর বুকে জড়িয়ে ধরে এবং নানা কথা বলে ওকে কন্ট্রোল করার চেষ্টা করে। আর এসব কাহিনী পৃথা জানালার সামনে দাঁড়িয়ে দেখছিল। এমন দৃশ্য পৃথা নিতে পারলো কি পারলো না সেটা বোঝা গেল না। সে দ্রুত বাসা হতে বের হয়ে গেল, কিন্তু শিহাবুদ্দিনের পেছনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দুর্যোগের আভাস তার কানে ভাসছে। ইচ্ছে করছে ছেলের কান ধরে হিড় করে টানতে টানতে বাসায় নিয়ে যেতে। তিনি রুমে ঢুকতেই যাবেন, এমন সময় পিয়া শেষে তাকে সালাম দিয়ে ডেকে অন্যদিকে নিয়ে গেল। তারা সবাই চাচ্ছিল আদিল আর ত্রিধার দূরত্বটা কমাতে, তাই আদিলের বাবাকে দেখে ও সেখান থেকে তাকে সরে আনিয়েছে। বরং সবার মাঝে আদিলের বাবা বলে পিয়াস তাকে পরিচয় করে দিল। আর চোখের ইশারা করতেই আদিলের সব ফ্রেন্ডরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল। এদের মাঝে শিহাবুদ্দিন সাহেব তুমুলভাবে ফেঁসে গেলেন। রাত 9টা। পৃথা বাসায় ফিরে এসেছে নিজের মতো করে। বাসায় শুধু আদিলের দাদি একা ছিল বলে নাসিমাও আজ তার নিজের বাসায় যায়নি। নাসিমা রাতের খাবারগুলো টেবিলে সাজাচ্ছিল। কলিং বেল বাজতে সে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। সে আজ বড়ই কৌতূহলী, কারণ সে আগে থেকেই জানতো বাসায় কিছু একটা ঘটবে। মহিলাটা কিভাবে এত কিছু জানে সে নিজেই এর উত্তর ভালো করে দিতে পারবে। সবাই জানে শিহাবুদ্দিন সাহেব বাসায় চলে গেছেন। পৃথা বাসার ভেতর ঢুকেই খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে যখন চুপচাপ জগ থেকে গ্লাসে পানি ঢালছিল, ঠিক তখনই নাসিমা বিস্ফোরণ ঘটায়। এত রাত হয়ে গেল অথচ উনি এলেন না যে? এই কথা বলার সাথে সাথেই টেবিলের ক্লথ ধরে একটা জোরে টান মেরে চিৎকার দিয়ে উঠল পৃথা। আমি কারো দেহরক্ষী নাকি যে সবার খোঁজ খবর নিয়ে রাখবো? আমি কারো খবর জানি না। বলেই দ্রুত নিজের রুমে গিয়ে কান্না করতে লাগলো। ভেতরে ভেতরে এতক্ষণ ধরে সে যে পুড়ে যাচ্ছিল, যার বহিঃপ্রকাশ এতক্ষণে প্রমাণ মিলল। মনে হচ্ছে সমস্ত কিছু তার হাতের বাহিরে চলে গেছে। আদিলের দাদি শুয়েছিল। বিকট শব্দে তিনি তাড়াহুড়ো করে বাহিরে এসে দেখলেন সমস্ত রান্না করা খাবার ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। সেটা দেখে উনি ভীষণ রেগে গিয়ে নাসিমাকে ডাক দিলেন। নাসিমা তখন মনের সুখে তার পরবর্তী চাল দেওয়ার জন্য রেডি হচ্ছিল। সে ঠান্ডা পানির গ্লাস হাতে নিয়ে ছুটে এলো মাজেদা বেগমের কাছে। নাসিমাকে দেখে মাজেদা বেগম হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, এইসব খাবার কে ফেলে দিয়েছে? পৃথা বলতেই সব বুঝে গেলেন তিনি। এতে তিনি প্রচণ্ড রেগে গিয়ে ক্ষোভের সাথে বলে উঠলেন, ওর এত সাহস কি করে হয় নিজের রাগ খাবারের ওপর ঝাড়া? ওর বাপের কামের এই সংসার চলে। যতগুলো খাবারও নষ্ট করেছে তার জন্য আজ থেকে ওর খাবার বন্ধ। হয় ও মেঝে থেকে এই খাবার তুলে খাবে, না হয় ওর খাবার একেবারেই বন্ধ করে দিবে। আজকের পর থেকে ওকে খেতে আর ডাকবি না। ও পেয়েছেটা কি? ওটা ওর বাপের বাড়ি যে যা ইচ্ছা তাই করবে। নাসিমা হয়তো এটা শোনার অপেক্ষায় ছিল। সে খানিকটা খুশিতে পৃথার ঘরে গিয়ে দেখে পৃথা মৃদু স্বরে কান্না করছে।
পৃথাকে দেখে একটু মায়া হলো তার, কিন্তু এখানে মায়া দেখালে তার চলবে না। তাই পৃথার কাছে বসে ভালো ভালো কিছু কথা বলে ওকে অনেকটা জোর করে সেই পানি পান করিয়ে আরও কাছে আরও 2 গ্লাস পানি রেখে রুম থেকে বের হয়ে গেল। অনেক কষ্টে আজ সে সাফল্য পেয়েছে। বাকি 2 গ্লাস পৃথা একটু পরে নিজেই পান করবে। তারপর দ্রুত ওই গ্লাসগুলো সরাতে হবে। নাসিমা এসে মহা আনন্দে কাচের ভাঙা প্লেট আর নষ্ট হওয়া খাবার পরিষ্কার করতে লাগলো। কলিং বেল বাজতেই মাজেদা বেগম দরজা খুলে দিলেন। তারপর স্বাভাবিকভাবেই আদিলকে জিজ্ঞেস করলেন, তোর বাবার নাম্বার বন্ধ কেন রে? কল দিচ্ছি কিন্তু কল ঢুকছে না। আদিল সংক্ষিপ্ত কিছু একটা বলে দ্রুত নিজের রুমের কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ। পকেটে হাত দিয়ে চাবির গোছাটা বের করে অবশেষে দরজা খোলে। আদিলের জন্মদিনের ওই ঘটনার পর থেকে ওর বেশ শিক্ষা হয়ে গেছে। ওদের ফ্ল্যাটের সমস্ত চাবির ডুপ্লিকেট চাবিও বানিয়ে রেখেছে, সেটা ওর কাছে সবসময় রাখে, যার জন্য আজও রুমের দরজা খুলতে সফল হলো সে। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেখলো পৃথা নেই। এদিক ওদিক তাকাতেই ওয়াশরুমের দরজা খোলা দেখে রুমের দরজা বন্ধ করে ওদিকে পা বাড়ালো। এসে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। পৃথা বাথটাবে মাথা এড়িয়ে চোখ বন্ধ করে আছে, আর ওপরে শাওয়ার ছাড়া, যার প্রভাবে বাথটাব উপচে পানি পড়ছে নিচে। শুধুমাত্র নিজেকে কষ্ট দেওয়ার জন্য এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে শরীর সপিয়ে দিয়েছে পৃথা। নিজের ব্যালেন্স ঠিক রেখে পৃথাকে এক টানেই বাথটাব থেকে নিচে নামালো আদিল। তারপর কিছু বলার আগেই পৃথা 2 হাতে ওর বুকে ধাক্কা দিয়ে বলে উঠল, আমাকে একদম ছুবি না। বাবার কাছে সবকিছু শুনেছে আদিল, তাই কথা না বলে ওকে ছেড়ে দিয়ে টাওয়াল নিতে পৃথা ফ্লোরে ধপ করে পড়ে যায়। ও পড়ে যাওয়াতে আদিল ভ্রু কুচকারও মনে সন্দেহ হওয়াতে দাঁড়িয়ে থেকে পৃথাকে দেখতে লাগলো। পৃথা ফ্লোর থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। আদিল কনফার্ম হলো পৃথা নেশা জাতীয় কিছু একটা নিয়েছে। ওর আচরণে সেটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই ওকে অনেকটা জোর করিয়ে তুলে ওর পোশাক ছাড়িয়ে পশমের কোট পরিয়ে বাহিরে এনে সোফায় বসিয়ে দিয়ে বলল, একদম নড়বে না, আমি আসি। এরপর হেয়ার ড্রাই মেশিন এনে ওর চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়ল আদিল। এখানে পৃথা ছোট বাচ্চাদের মতো ব্যবহার করে, কিছুতেই আদিলকে ওর চুলে হাত দিতে দেবে না। এরপর সে আদিলের বুকে ওর শাহাদাত আঙুল পয়েন্ট করে ছোট ছোট শব্দে বলে ওঠে, আমি এখানে শুট করে দেব, এই জায়গাটা ঝাঁঝরা করে ফেলবো। তারপর হঠাৎ আদিলকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো কান্না করতে করতে বলে ওঠে, ত্রিধা তোমার জড়িয়ে ধরার সাহস কি করে পায়? ও কি আমার কাছ থেকে অনুমতি নিয়েছে? সবার জানা উচিত এই শরীরের মালিক শুধুমাত্র মিসেস আদিল আরহামের। সেখানে ওর এত দুঃসাহস হয় কি করে? পৃথার বলা কথাগুলো আদিলের জন্য সবচেয়ে বেশি তৃপ্তিদায়ক হয়ে উঠল। সে জানে তার মিথ্যা কথা বলাতে পৃথা প্রচণ্ড কষ্ট পেয়েছে, কিন্তু তার ওই একটা মিথ্যা কথা বলার ফলটা ওকে সুখের কিনারায় ঠেলে দিচ্ছে। পৃথা চুপ থাকে না, অঝরে কান্না করে, তোর বাবা দাদি তুই সহ তোর 14 গোষ্ঠী আমাকে জ্বালাস। একটা মানুষ আর কত সহ্য করবে? দেখিস আমিও তোকে ফাঁকি দিয়ে চলে যাব শিখা মায়ের মতো, তখন বুঝবি বিচ্ছেদ কি জিনিস। এই কথা শুনে আদিল পৃথাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। এই বিচ্ছেদ নামক কঠিন শব্দটি ওর সমস্ত ভালো লাগাকে একটু এখন কষ্টে পরিণত করে ফেলল। ওর হার্টবিট বেড়েই চলেছে। আদিল নিজেকে সামলিয়ে নিয়ে পৃথাকে বুকে নিয়ে ওর চুলগুলো শুকানোর চেষ্টা করলো। তারপর পৃথাকে বেডে নিয়ে গিয়ে বসিয়ে ওর সামনাসামনি নিচেও বসল। সে পৃথার মুখ থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করতেই পৃথা ওর নাকে কামড় বসাতে যাবে। এমন সময় ও দ্রুত সরে আসে। পৃথার বাচ্চামা ভয়ানক রূপে বেড়ে যায়। আদিল বাধ্য হয়ে ওর 2 পা পিছিয়ে দিয়ে পৃথাকে ওর পায়ের মাঝখানে আবদ্ধ করে। এরপর হাত দুটো শক্ত করে চেপে ধরে শান্ত গলায় বলে ওঠে, কি খেয়েছো? বলবো না। বলে চোয়াল শক্ত করে পৃথা। তারপর আবার বলে, কেন কষ্ট হচ্ছে? এর থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। কষ্ট পাওয়ার যন্ত্রণা কি জিনিস এবার বোঝো। এই কথা শুনে আদিল কিছুক্ষণ চেয়ে থাকে পৃথার দিকে, তারপর অকপটে বলে ফেলে, তুমি আমার সেই শূন্যতা, যা সারা পৃথিবীতেও কখনো পূর্ণ হবে না, তাই কষ্ট হওয়াটা স্বাভাবিক। আদিলের এই কথা পৃথা কানে নেয় না। সে চট করে বলে ওঠে, আমার থেকে ত্রিধা বুঝি তোমার কাছে বেশি প্রিয়, তাই না? আদিল আবারও দীর্ঘশ্বাস ফেলে পৃথাকে আবার জড়িয়ে ধরে। তারপর ওর কানের কাছে গিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, বোকার মতো কেন প্রশ্ন করো পৃথা? আমি কখনোই প্রিয় মানুষটাকে অন্যের সাথে তুলনা করতে যাব না। তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা শুধু আমিই জানি। ছাড়ো আমায়, ঘুমোবো আমি। বলতেই আদিল পৃথাকে ছেড়ে দেয়, আর পৃথা ঠাস করে বালিশের ওপর পড়ে যায়। তারপর খোলা চোখে কিছুক্ষণ আদিলকে দেখেই খুব মিষ্টি একটা হাসি দেয়। আদিল অবাক হয়ে চেয়ে থাকে তার প্রেমময়ীর দিকে। সে প্রাণ ভরে দেখতে থাকে পৃথাকে। এখন যেন আরো বেশি ভালো লাগছে তাকে।
এই রহস্যজনক সৌন্দর্যময় হাসিতে ভরা ঠোঁট দুটোকে কখনোই ছুঁতে নেই। তাকে শুধু প্রাণ ভরে দেখতে হয় এবং সেটাকে নিজের অনুভূতি দিয়ে সাজিয়ে নিতে হয়। কারণ ওই ঠোঁট জুটি ছুঁতে গেলেই লজ্জাবতী পাতার মতো লজ্জায় নিজেকে মুড়ে নিয়ে তার ভালোবাসার পরশ থেকে, তাই তাকে না ছোঁয়াই ভালো। আদিলের কেন জানি মনে হচ্ছে পৃথার মুখের এই সুন্দর হাসির জন্য সে মরতেও রাজি। এতই আকর্ষণ তার ওই ঠোঁটের হাসিতে। চলমান সময়ের মাঝে আদিল বাধ্য হলো ওই রূপরাজ্য ত্যাগ করতে, আর বেড থেকে নিচে নামতেই পায়ের সাথে ধাক্কা খেলো গ্লাস তিনটি। সে স্বাভাবিকভাবেই গ্লাস তুলতে গিয়ে সেখান থেকে ইথানল মেশানো কাঁচা মাংসের স্মেল পেল গ্লাস থেকে। এমন ঘ্রাণই কিছুক্ষণ আগে পৃথার মুখ থেকে সে পাচ্ছিল। এতে দুয়ে দুয়ে চার মেলাতে আদিলের বেশিক্ষণ সময় লাগলো না। সে বেশ বিস্ময়ের সাথে অস্পষ্টে বলে উঠল,